আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হামাস। চলছে কমান্ডো মোতায়েন ও টানেল পুনর্মিলন। হামাসের যুদ্ধ পরিকল্পনা প্রকাশ্যে। সমুদ্র দাপিয়ে বেড়াবে শহীদ দেলওয়ারি যুদ্ধজাহাজ। এবার ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত উচ্চগতির যুদ্ধজাহাজ উন্মোচন ইরানের। ট্রাম্পের গাজা পরিকল্পনা একটি টাইম বোমা। তীব্র প্রতিক্রিয়ায় যা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। কিসের আলামত? দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একসঙ্গে 3 ঘূর্ণিঝড়, যা জানা গেল বিরল এই ঘটনা নিয়ে। আবারও ইমরান খানকে মুক্তি দেওয়ার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের। রাশিয়ার হয়ে লড়তে আরো কয়েক সহস্রাধিক সেনা পাঠালো উত্তর কোরিয়া। বিজেপির আয়ু আর মাত্র 2-3 বছর। বিজেপিকে তোপ দেগে যা বললেন মমতা। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। হামাস ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নতুন কমান্ডার নিয়োগ করছে এবং মোতায়েন পরিকল্পনা করছে। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, হামাস যুদ্ধবিরতির অনিশ্চয়তার মধ্যে টানেল পুনর্নির্মাণ এবং নতুন কমান্ডার নিয়োগের মাধ্যমে ইসরায়েলের সাথে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। স্বাধীনতাকামী গোষ্ঠীটি যুদ্ধের পূর্বে ধ্বংস হওয়া টানেল নেটওয়ার্ক পুনর্নির্মাণের প্রচেষ্টাও শুরু করেছে। বিস্তারিত সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল অনুসারে হামাস নতুন সদস্যদের মধ্যে গেরিলা যুদ্ধ কৌশল এবং অস্ত্র পরিকল্পনা সম্পর্কিত পুস্তিকা বিতরণ করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সম্ভাব্য যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে ইসরায়েল গাজার দক্ষিণ থেকে একটি রকেট উৎক্ষেপণ শনাক্ত করেছে, যা লক্ষ্যভ্রষ্ট হয়ে গাজার ভেতরেই পড়েছে। হামাসের সাথে কথা বলা আরব কর্মকর্তাদের মতে, স্বাধীনতাকামী গোষ্ঠীর সশস্ত্র শাখা নতুন কমান্ডার নিয়োগ করেছে এবং নতুন করে যুদ্ধ শুরু হলে যোদ্ধাদের কোথায় মোতায়েন করা হবে তার পরিকল্পনা শুরু করেছে। এই কর্মকর্তারা বলছেন, স্বাধীনতাকামী গোষ্ঠীটি তাদের ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক মেরামত শুরু করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালানোর জন্য অস্ত্র ব্যবহারের বিষয়ে নতুন এবং অনভিজ্ঞ যোদ্ধাদের মধ্যে লিফলেট বিতরণ করছে। এই প্রস্তুতির খবর এমন এক সময় এলো যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামাসকে গাজায় চলমান যুদ্ধবিরতি বাড়ানোর এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিয়ে কঠিন আলোচনায় যাওয়ার আগে আরও জিম্মি মুক্তির উপর চাপ দিচ্ছে। এই প্রস্তুতির খবর এমন এক সময় এলো যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামাসকে গাজায় চলমান যুদ্ধবিরতি বাড়ানোর এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিয়ে কঠিন আলোচনায় যাওয়ার আগে আরও জিম্মি মুক্ত করার চাপ দিচ্ছে। তেল আবিব এবং এই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যে এই খবর এসেছে। আরব কর্মকর্তাদের মতে, গাজার উত্তরাঞ্চলে হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন হাদ্দাদ এই মাসের শুরুতে তার সহকারীদের সাথে বৈঠক করে একটি নতুন ইসরায়েলি হামলা কিভাবে ঘটতে পারে তার ব্যাখ্যা করেন। তিনি সতর্ক করে বলেছেন যে ইসরায়েল প্রথমে গাজাকে বিভক্তকারী একটি কৌশলগত করিডোর পুনর্দখলের চেষ্টা করবে। আরব কর্মকর্তাদের মতে, সশস্ত্র গোষ্ঠীটি গাজায় গুপ্তচরদের নজরদারির জন্য যোদ্ধাদের নিয়োগ করেছে এবং ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য অনুপ্রবেশ পর্যবেক্ষণের জন্য আরেকটি ইউনিটকে দায়িত্ব দিয়েছে। সশস্ত্র গোষ্ঠীটির সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নেওয়ার যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী পর্যায়টি অনিশ্চিত হয়ে যাচ্ছে। সশস্ত্র গোষ্ঠীটি সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নেওয়ায় যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী পর্যায়টি অনিশ্চিত হয়ে যাচ্ছে। এবার ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত উচ্চগতির যুদ্ধজাহাজ উন্মোচন ইরানের। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই একের পর এক উচ্চ ক্ষমতাসম্পন্ন সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধ জাহাজ উন্মোচন করে যাচ্ছে ইরান। এরই ধারাবাহিকতায় দেশটি এবার একটি উচ্চগতির নৌযান উন্মোচন করেছে। মারিয়াম হাবিবার রিপোর্ট। উচ্চগতির যুদ্ধজাহাজ উন্মোচন করেছে ইরানের IRGC, যা বিধ্বংসী যুদ্ধজাহাজ মোকাবেলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। বৃহস্পতিবার নিজ নিজ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা মেহের নিউজ ও ইরনা। প্রতিবেদন অনুযায়ী ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর অধীনস্থ নৌবাহিনীর নতুন এই উচ্চগতি সম্পন্ন নৌযান উন্মোচন করেছে, যা শত্রুপক্ষের ধ্বংসকারী যুদ্ধজাহাজ লক্ষ্য করে দ্রুত গতিতে আক্রমণ চালানোর ক্ষমতা রাখে।
এটি ইরানের নৌ প্রতিরক্ষা সক্ষমতায় গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে বিবেচিত হচ্ছে। আইআরজিসি জানিয়েছে, শহীদ দেলোয়ারি নামের এই নৌযানটি প্রতি ঘন্টায় 110 নট গতিতে চলতে পারে এবং এতে অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের সুবিধা রয়েছে। আইআরজিসির দাবি, এই যুদ্ধজাহাজ উন্মোচন ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। নতুন এই নৌযানটি ইরানের প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিশেষ করে এর আঞ্চলিক জলসীমা রক্ষা এবং সম্ভাব্য হুমকিগুলোর মোকাবেলায়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবরুদ্ধ গাজা উপত্যকা দখল করার যে পরিকল্পনা ঘোষণা করেছেন তা দীর্ঘদিনের ফিলিস্তিন সংকট নিরসনে সাহায্য করবে না, বরং পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য এটি টাইম বোমা হিসেবে কাজ করবে। তিনি গতকাল কাতার সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। বিস্তারিত প্রতিবেদনে। ট্রাম্পের গাজা পরিকল্পনা একটি টাইম বোমা দাবি করে ল্যাভরভ বলেন, একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব রয়েছে। সে প্রস্তাবকে উপেক্ষা করে যদি ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করা হয়, তাহলে গোটা অঞ্চলের উপর তার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। এর ফলে একটি টাইম বোমাকে সক্রিয় করা হবে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার দোহা সফর করেন ল্যাভরভ। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি প্রত্যাখ্যান করে বিগত কয়েক দশক ধরে বিকল্প যে পরিকল্পনায় হাতে নেওয়া হয়েছে তার প্রত্যেকটি ব্যর্থ হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে একটি শান্তি চুক্তির পথে ইসরায়েলের যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাতে মস্কো উদ্বিগ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজাবাসীকে প্রতিবেশী আরব দেশগুলোতে বিতাড়িত করার পরিকল্পনা উত্থাপন করেছেন। তিনি গাজাবাসীকে সরিয়ে দিয়ে সেখানে একটি সৈকত রিসোর্ট নির্মাণ করতে চান। ট্রাম্পের পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টেভ উইটকফ মঙ্গলবার বলেছেন, গাজায় রিসোর্ট নির্মাণ করার বিষয়ে অচিরেই আঞ্চলিক রিয়েল এস্টেট ডেভেলপারদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। একসঙ্গে তিনটি ঘূর্ণিঝড় ঘূর্ণিপাক খাওয়ার মতো বিরল ঘটনা ঘটল দক্ষিণ প্রশান্ত মহাসড়কে। এতে শঙ্কিত আবহাওয়াবিদরা। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাই, সেরু ও আলফ্রেড নামের এই তিনটি ঘূর্ণিঝড় এখনো সক্রিয় রয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একই সময়ে তিনটি ট্রপিক্যাল সাইক্লোন সক্রিয় রয়েছে। এটি স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে। এমনটি এই অঞ্চলের জন্য বিরল ঘটনা। ক্রান্তীয় ঝড় রে, শেরু ও আলফ্রেড মাত্র 5 দিনের ব্যবধানে সৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে প্রায় 8000 কিলোমিটার বিস্তৃত প্রশান্ত মহাসাগরের একটি অংশে ঘূর্ণয়মান রয়েছে এই তিনটি ঝড়। বর্তমানে এই অঞ্চলে ঝড়ের মৌসুম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। ইউনিভার্সিটি অ্যাট আলবার্নি এর বায়ুমণ্ডলীয় বিজ্ঞান বিভাগের অধ্যাপক ব্রায়ান ট্যাং বলেন, এটি অবশ্যই দক্ষিণ প্রশান্ত মহাসাগরের জন্য ব্যস্ত সময় এবং তিনটি ট্রপিক্যাল সাইক্লোন একসঙ্গে দেখা সত্যি বিরল ঘটনা। তবে তিনি জানিয়েছেন, এটি একেবারেই নজিরবিহীন নয়। রে ঘূর্ণিঝড়টি শুক্রবার ফিজির উত্তরে তৈরি হয় এবং প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতের ফলে গাছপালা ও ফসলের ক্ষতি হয়েছে। আলফ্রেড সোমবার কোরাল সাগরে তৈরি হয়েছে এবং এটি এই সপ্তাহের শেষে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে বন্যা সৃষ্টি করতে পারে। শেরু মঙ্গলবার শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এবং এটি ভানুয়াতুর কাছে আসতে পারে, তবে স্থলভাগে আঘাত হানার আশঙ্কা কম। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া সবসময় অনিশ্চিত। অনেক সময় এমন পরিবর্তন ঘটে যা বিজ্ঞানীরা আগেভাগে বুঝতে পারেন না। তাই একই সঙ্গে তিনটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়া অপ্রত্যাশিত হলেও অসম্ভব নয়। উল্লেখ্য, এর আগে গত বছরের নভেম্বরে প্রশান্ত মহাসাগরে একই সঙ্গে 4টি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। ইতিহাসে এই ঘটনা যেমন বিরল, তেমনি আতঙ্কেরও ছিল, কারণ সেগুলো একই সময়ে শক্তি সঞ্চয় করেছে এবং একের পর এক প্রভাব ফেলেছিল ফিলিপাইনে। আবারও ইমরান খানকে মুক্তি দেওয়ার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরের কাছে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন। জো উইলসন বলেছেন, এতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যবর্তী সম্পর্ক শক্তিশালী হবে। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। উইলসন নিজে সাউথ ক্যারোলাইনার 2nd কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করেন। সংখ্যাগরিষ্ঠ দলের সহযোগী হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি এক্সে গত 7ই ফেব্রুয়ারি এক চিঠি প্রকাশের মাধ্যমে পাকিস্তানের বেসামরিক ও সামরিক বাহিনীর সঙ্গে এই আহ্বান জানিয়েছেন।
চিঠিতে লিখেছেন, পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের কাছে ইমরান খানকে মুক্ত করে দেওয়ার এই চিঠি পাঠাতে পেরে গর্বিত মনে করছি। অনলাইন নিউজকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে জিও নিউজ। ইমরান খানের মুক্তির উপর জোর দিয়ে তিনি লিখেছেন, এই ইস্যুতে আমি ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব। পাকিস্তান গণতান্ত্রিক হলে যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক হবে শক্তিশালী। ইমরান খানকে মুক্তি দিন। ওই চিঠিতে তিনি আরও লিখেছেন, এই দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক হবে উভয় দেশের রাজনৈতিক স্বার্থের পক্ষে। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক কমপক্ষে ৭৫ বছর। এ সময়ে যখনই পাকিস্তান গণতান্ত্রিক আদর্শের আইন শৃঙ্খলা বজায় রেখেছে তখনই আমাদের সম্পর্ক শক্তিশালী হয়েছে। এক পর্যায়ে তিনি ইমরান খানকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে বলে মন্তব্য করেন। বলেন, ইমরান খানের সঙ্গে আমার অনেক বিষয়ে দ্বিমত আছে, বিশেষ করে চাইনিজ কমিউনিস্ট পার্টি এবং যুদ্ধাপরাধী ভ্লাদিমির পুতিনকে তিনি কঠোরভাবে সমর্থন করেন। তবে ব্যালটের লড়াইয়ে পরিবর্তন ছাড়া রাজনৈতিক অভিযোগে রাজনৈতিক বিরোধীদের আটক করা অন্যায়। এমন হলে গণতন্ত্র কাজ করতে পারে না। ওই চিঠিতে তিনি পাকিস্তানি কর্মকর্তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, মানবাধিকার আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানান। শেষে তিনি পাকিস্তানের প্রতি উদাত্ত আহ্বান জানান ইমরান খানকে মুক্তি দিতে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ব্যাপক হতাহত সত্ত্বেও রাশিয়ায় উত্তর কোরিয়া আরও অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার পাঠানো এই সৈন্যরা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে সম্মুখ সারির লড়াইয়ের দায়িত্বে রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিস্তারিত রিপোর্টে। দক্ষিণ কোরিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস বলেছে, রাশিয়ায় উত্তর কোরিয়ার মোতায়েন করা সৈন্য সংখ্যা কত তা নির্ধারণের জন্য চেষ্টা চলছে। তবে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার দৈনিক জুঙ্গাঙ্গের এক প্রতিবেদনে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, উত্তর কোরিয়া গত জানুয়ারি থেকে জাহাজ এবং সামরিক কার্গো বিমানে করে রাশিয়ায় অন্তত ৩,০০০ অতিরিক্ত সৈন্য পাঠিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের পাঠানো অতিরিক্ত সৈন্যরা রাশিয়ার কুরস্ক অঞ্চলে লড়াইয়ের ক্ষেত্রে নিয়োজিত রয়েছে। রাশিয়ার সৈন্যরা ইউক্রেনীয় সেনাদের সঙ্গে ওই অঞ্চলে লড়াই করছে। এর আগে ইউক্রেন যুদ্ধে লড়াইয়ের জন্য গত বছর রাশিয়ায় ১১,০০০-এরও বেশি সৈন্য মোতায়েন করে উত্তর কোরিয়া। ইউক্রেন ও পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার সৈন্যরা উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করছে। যদিও উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইয়ের জন্য সৈন্য ও সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়টি কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ার হাজার হাজার সৈন্য নিহত এবং আহত হয়েছেন। চলতি মাসের শুরুর দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, উত্তর কোরিয়ার সৈন্যরা যুদ্ধক্ষেত্রের সম্মুখ সারিতে ফিরে এসেছেন। এই বিষয়ে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাও প্রায় একই ধরনের ধারণা দিয়েছেন। সূত্র নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স। ভারতীয় জনতা পার্টির আয়ু আর ২-৩ বছর আছে বলে জানিয়েছেন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে ২০২৭ থেকে ২৯ সালের মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। ২০২৬ সালে আবার খেলা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়া আগামী বিধানসভা ভোটে ২ শতাধিক আসন পেতেই হবে বলেও দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ এই নেত্রী। ভারতের এই রাজ্যটির পরবর্তী বিধানসভা নির্বাচন আগামী বছর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বৃহস্পতিবার দলের মহাসমাবেশে এ কথা বলেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টায় সেই বৈঠক শুরু হয়। বৈঠকে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকেই তাকিয়েছিল অনেকেই। অনেকের মতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের সর্বস্তরে ঝাঁকুনি দিতে চান মমতা। মমতার অভিযোগ, নির্বাচন যত এগিয়ে আসবে এজেন্সির তৎপরতা বাড়বে। ওরা সব গণমাধ্যমকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। গণমাধ্যমের মালিকদের সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডি দিয়ে ভয় দেখানো হয়। নির্বাচন আসলে মনে হয় তৃণমূলের কাকে চার্জশিট দিতে হবে, কাকে চোর বলতে হবে, কাকে কারাগারে পাঠাতে হবে। অনেকেই কারাগারে পাঠানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কয়টা প্রমাণ করতে পেরেছেন। দলীয় কর্মীদের উদ্দেশ্যে মমতার বার্তা, আগামী বিধানসভা ভোটে ২১৫টা আসন পেতেই হবে। অভিষেক ঠিকই বলেছে, আসন আরও বেশি পাওয়ার চেষ্টা করতে হবে। ২১৫টা আসনের কম কোনো মতেই নয়। এবার বিজেপি, কংগ্রেস, সিপিএম এর জামানত জব্দ করার পালা। এদিন তৃণমূলের সভা শেষে বিজেপির কঠোর সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বদনাম করার জন্য বিজেপি বারবার এজেন্সি পাঠাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বলেন, ২০২৭ থেকে ২০২৯ সালের মধ্যে বিজেপি শেষ হয়ে যাবে। বিজেপির আয়ু ২ থেকে ৩ বছর, তারপরে আর নেই। এর মধ্যেই ওরা বাংলাকে টার্গেট করবে। মহারাষ্ট্র, দিল্লিতে ওরা বিজেপির খেলা ধরতে পারেনি। বাংলায় আমরা ধরব, যোগ্য জবাব দেব।
দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হামাস। চলছে কমান্ডো মোতায়েন ও টানেল পুনর্মিলন। হামাসের যুদ্ধ পরিকল্পনা প্রকাশ্যে। সমুদ্র দাপিয়ে বেড়াবে শহীদ দেলওয়ারি যুদ্ধজাহাজ। এবার ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত উচ্চগতির যুদ্ধজাহাজ উন্মোচন ইরানের। ট্রাম্পের গাজা পরিকল্পনা একটি টাইম বোমা। তীব্র প্রতিক্রিয়ায় যা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। কিসের আলামত? দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একসঙ্গে 3 ঘূর্ণিঝড়, যা জানা গেল বিরল এই ঘটনা নিয়ে। আবারও ইমরান খানকে মুক্তি দেওয়ার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের। রাশিয়ার হয়ে লড়তে আরো কয়েক সহস্রাধিক সেনা পাঠালো উত্তর কোরিয়া। বিজেপির আয়ু আর মাত্র 2-3 বছর। বিজেপিকে তোপ দেগে যা বললেন মমতা। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।